ভালোবাসা এমন কিছু নয় যা আপনি খুঁজে পান। ভালোবাসা এমন একটি বিষয় যা আপনাকে খুঁজে পায়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটির পার্ট 6 নিয়ে আলোচনা করব। তো এর আগে যে আমাদের ক্লাসগুলো হয়েছে সেখানে কি আলোচনা হয়েছে সেটা একটু বলে দিই, তারপরে আমরা নতুন টপিক নিয়ে শুরু করব। আমাদের চ্যাপ্টারটি চলছে তাপের ঘটনাসমূহ ঘটনাসমূহ একে আমরা দুভাগে ভাগ করি, প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি যে তাপীয় প্রসারণ এবং নেক্সট হচ্ছে আমাদের তাপের পরিবহন। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা প্রত্যেকটা ক্লাসে বলছি। স্ট্রাকচারটা যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায় তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে। এবারে এই আমাদের তাপের প্রসারণকে আমাদের তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ। নেক্সট তরলের তাপীয় প্রসারণ এবং পরবর্তী রয়েছে যে গ্যাসীয় তাপীয় প্রসারণ। এখন আমাদের এই কঠিনের তাপীয় প্রসারণকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। কি কি? যে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ। নেক্সট ছিল ক্ষেত্র প্রসারণ, পরবর্তীতে আয়তন প্রসারণ। এখন এই রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ আমরা কমপ্লিট করে ফেলেছি, ওকে, এবং ক্ষেত্র প্রসারণটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমরা যেটা শুরু করব যে আয়তন প্রসারণ, ওকে। তাহলে আমরা পরবর্তী হেডিং দিচ্ছি যে আয়তন প্রসারণ একে ইংলিশে বলা হয়ে থাকে ভলিউম এক্সপেনশন অফ সয়েল্ড, ওকে। তাহলে আমরা পরবর্তী হেডিং দেই যে আমাদের এই আয়তন প্রসারণ এটা কি, ওকে, মানে সংজ্ঞা। তাহলে আমরা লিখছি যে সংজ্ঞাটা কি হবে আমরা একটু বোঝার চেষ্টা করবে। দৈর্ঘ্য প্রসারণে জেনেছিলাম দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। নেক্সট পরবর্তীতে আমরা ক্ষেত্র প্রসারণে জেনেছিলাম বেধ কম বৃদ্ধি পাবে এবং দৈর্ঘ্য ও প্রস্থ বেশি বৃদ্ধি পাবে। আমাদের এই আয়তন প্রসারণটা হচ্ছে বেধ, দৈর্ঘ্য এবং প্রস্থ তিনটাই একই রকমের বৃদ্ধি পাবে, তখন তাকে আমরা বলবো কি আয়তন প্রসারণ। আশা করছি বুঝতে পারছো। ঠিক এই ভাষাটি আমি এখানে লেখার চেষ্টা করব যে কোনো কঠিন পদার্থকে কঠিন পদার্থকে উত্তপ্ত করলে পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ সকল দিকেই
সমপরিমাণ প্রসারিত হয়, সমপরিমাণ প্রসারিত হয়। একে কঠিন পদার্থের আয়তন প্রসারণ বলে। আয়তন প্রসারণ বলে। ওকে, আশা করছি বোঝা গিয়েছে যে কোনো একটা কঠিন বস্তু তাকে যদি তাপ দেওয়ার ফলে সব দিকে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে বলবো কি, যে কঠিনের আয়তন প্রসারণ। এখন তো এর উদাহরণ তো রয়েছে, উদাহরণ তাহলে আমরা পয়েন্ট দিই, উদাহরণ। এখন তোমাদের যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম তাপের প্রসারণ, সেখানে তাপীয় প্রসারণ কাকে বলে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, কিন্তু সেগুলোকে ব্যাখ্যা করা হয়নি। তো সেই উদাহরণের মধ্যে আমাদের আয়তন প্রসারণের মধ্যে যে উদাহরণটা পড়ে সেটা আমরা এখানে ব্যাখ্যা করে নেব। তাহলে আয়তন প্রসারণের উদাহরণ হয়ে যাবে যে কি, 1 নম্বর, কাঁচের ছিপির শিশির মুখে, শিশির বা শিশিরের করো, শিশিরের মুখে ধাতব ছিপি জোরে এঁটে গেলে, জোরে এঁটে গেলে, জোরে এঁটে যাওয়া লিখো, জোরে এঁটে যাওয়া, জোরে এঁটে গেলে আমাদের এই আয়তন প্রসারণের মাধ্যমে ওকে ঢিলা করা হয়, মানে খুলবার জন্য সহজ পদ্ধতি এটা। ওকে, তাহলে কিভাবে এটা হয়ে থাকে, যে কাঁচের শিশির মুখে যদি কোনো কারণে ধাতব ছিপি আটকে যায় তখন আমাদের করণীয় কি, বা কিভাবে ওই ধাতব ছিপিটাকে বোতলের মুখ থেকে খোলা যাবে। যে ওই ধাতব ছিপিকে সামান্য উত্তপ্ত করলে ছিপিটি প্রসারিত হয়ে নেক্সট পেজে করি, প্রসারিত হয়ে আলগা হয়ে যায়, আলগা হয়ে যায়। এর ফলে সহজে ছিপিটি খোলা হয়। আচ্ছা, একটা সহজ সরল চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, কতটা কি বোঝাতে পারবো বুঝতে পারছি না, চিত্রটা কারণ ঠিকমতো হয়তো পারি না। আচ্ছা, ধরো এই হচ্ছে আমাদের একটা কাঁচের বোতলের ছিপ, মানে কাঁচের শিশি। ওকে, এই কারণেই বলছি যে চিত্রের মাধ্যমে হয়তো হবে না। আচ্ছা, তবুও বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাঁচের শিশি, এর উপরে একটি বোতলের ছিপি রয়েছে, খুব শক্তভাবে এঁটে আছে। তাহলে এই ছিপিটাকে কিভাবে খোলা যাবে, একে যদি আমরা উত্তপ্ত দিই, উত্তপ্ত মানে যদি তাপ দেওয়া হয়, এই ছিপিটা প্রসারিত হয়ে বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে আমাদের এই বোতল থেকে খুব সহজেই ছিপিটা বেরিয়ে আসবে। ওকে, এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, নেক্সট পরবর্তীতে আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আর এই উদাহরণটা কিন্তু তোমাদের আগে বিশ্লেষণ করে বলেছি। আচ্ছা, উদাহরণটা দিলে হয়তো বুঝতে পারবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর উদাহরণ তাহলে, যে পুরো কাঁচের গ্লাসে গরম
জল ঢাললে অনেক সময় গ্লাসটি ফেটে যায়। গ্লাসটি ফেটে যায়। ওকে, তো এর বিশ্লেষণটা তোমাদের ঠিক একেবারে প্রথম ক্লাসেই করেছিলাম। তো এখানে একটা নোট হিসাবে লিখিয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করবে যে আমাদের চিমনির কাঁচ বা পরীক্ষাগারে যেসব টেস্ট টিউব হয়, যেসব বিকার হয়, সেগুলো তো উত্তপ্ত জল বা উত্তপ্ত কোনো লিকুইডের মধ্যেই থেকে থাকে, সেগুলো কিন্তু ফাটে না। কারণ পাইরেক্স কাঁচ দিয়ে তৈরি। হয়তো এই টেস্ট টিউব বিকার এগুলো হয়তো তোমরা ল্যাবে অনেকেই দেখেছো, এবারে অনেক স্কুলে হয়তো দেখায়নি। যদি না দেখিয়ে থাকে তোমরা আপাতত ওই চিমনিটা দেখেছো, চিমনিও এখন দেখতে গেলে বাড়িতে নেই। চিমনি বা হ্যারিকেন বলা হয়ে থাকে, তাতে একটা কেরোসিনের বাতি থাকে, বাতিটি জ্বলতে থাকে এবং ওই বাতিটা যাতে বাতাসে না নিভে যায় এই কারণে ওর চারপাশে একটা পাতলা কাঁচ দিয়ে ঘেরা থাকে। সেই কাঁচটিও কিন্তু পাইরেক্স নামে একটা পদার্থ বা পাইরেক্স কাঁচ দিয়ে ওটি তৈরি হয়ে থাকে। এই হচ্ছে তাহলে আমাদের উদাহরণ। ঠিক আগেরগুলো আমরা যেমন করেছিলাম, সংজ্ঞা জেনেছি, উদাহরণ জেনেছি। এরপরে আমরা শুরু করব যে নির্ভরশীলতা, যে আমাদের কঠিন পদার্থের আয়তন প্রসারণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। নির্ভরশীলতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করতে পারে? ফার্স্ট 1 নম্বর বিষয়, যে প্রাথমিক আয়তন। আশা করছি তোমাদের এটা না পড়ালেও তোমরা আগের যে দুটো ক্লাস করেছো, যদি কেউ পড়ে থাকো তাহলে কিন্তু এটাও করতে পারে। ওকে, প্রাথমিক আয়তন, উষ্ণতা বৃদ্ধি এবং কঠিন পদার্থের উপাদান, এই তিনটে জিনিসের ওপরই নির্ভর করে থাকে। কঠিনের আয়তন প্রসারণও নির্ভর করে, ক্ষেত্র প্রসারণও নির্ভর করে এবং দৈর্ঘ্য প্রসারণও নির্ভর করে। আচ্ছা, তাহলে আমাদের আয়তন প্রসারণ কীভাবে নির্ভর করবে? যে উষ্ণতা বৃদ্ধির পাল্লা স্থির থাকলে আয়তন প্রসারণ কঠিন পদার্থটির, আচ্ছা আয়তন প্রসারণ কতটা হবে? যেটা তোমাদের আগে বলেছিলাম, আয়তন প্রসারণ মানে V2 মাইনাস V1। আয়তন প্রসারণ কঠিন পদার্থটির প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তনের সমানুপাতিক প্রাথমিক আয়তনের প্রাথমিক আয়তনটা কত? যে V1 হচ্ছে প্রাথমিক আয়তন, এর সমানুপাতিক। আচ্ছা, এটাকে এদিকে করি, সমানুপাতি। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ V2 মাইনাস V1 সমানুপাতি V1। ওকে, নেক্সট পরবর্তী আমাদের টপিকটা কি? যে উষ্ণতা বৃদ্ধি। দ্বিতীয় নম্বর, যে উষ্ণতা বৃদ্ধি। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে কি হবে? যে প্রাথমিক আয়তন স্থির থাকলে কঠিনের আয়তন প্রসারণ কঠিনের আয়তন প্রসারণ কত হবে? V2 মাইনাস V1। আচ্ছা, এটা কিন্তু তোমাদের বুঝাবো, একটু পরে বুঝাবো, সমীকরণটা আমরা আলোচনার সময়। আচ্ছা, আয়তন প্রসারণ V2 মাইনাস V1 পদার্থটির
পদার্থের উষ্ণতা বৃদ্ধির সমানুপাতি। উষ্ণতা বৃদ্ধি তাহলে কতটা হচ্ছে, যে T2 মাইনাস T1, এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি এর সমানুপাতিক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অর্থাৎ এর সমীকরণটা তাহলে কি হবে, V2 মাইনাস V1 সমানুপাতি T2 মাইনাস T1। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তী হচ্ছে যে কঠিন পদার্থের উপাদান। 3 নম্বর পয়েন্ট, কঠিন পদার্থের উপাদান। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি পদার্থটি, যে পদার্থটি কোন ধরনের উপাদান দিয়ে তৈরি, কোন ধরনের উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানের সঙ্গে উষ্ণতার সম্পর্কের ওপর নির্ভরশীল। উষ্ণতার সম্পর্কের উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা এই উদাহরণটা তোমাদের বা এই ব্যাখ্যাটা তোমাদের আগেও বলেছি, যে প্লাস্টিক এবং লোহা একটা খুব সহজ সরল উদাহরণ, যে প্লাস্টিক এবং লোহা দুটোই একটা উপাদান হচ্ছে, তো দুটো আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি, একটা প্লাস্টিক দিয়ে তৈরি আর একটা কি লোহা দিয়ে তৈরি, মানে আয়রন দিয়ে। তাহলে দুটো উপাদান যদি আলাদা হয়, একে সমান উষ্ণতা প্রয়োগ করলে প্লাস্টিকটা আগে গলে যাবে, এটা তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলে এসছি। আচ্ছা, এখানে এই যে সমীকরণটা লিখেছি, এটা এখানে কি বলছে, আচ্ছা ধরো এই একটি পাত্র। ওকে, আচ্ছা পাত্র নয়, এটা একটা প্লেট একটা ধরে নাও। আচ্ছা এটা বক্স ধরো। ওকে, আচ্ছা এই বক্সে আমাদের কি বলছে, যে বক্স দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এর উষ্ণতা আগে ছিল T1। যখন উষ্ণতা T1 ছিল, এই বক্সটাকে যখন T1 এর মধ্যে রাখা হয়, তখন এর আয়তন হচ্ছে V1 ছিল। যখন এর উষ্ণতাটাকে বাড়িয়ে T2 করা হয়েছে, তখন এর আয়তনটা বেড়ে কি হয়েছে, V2 হয়েছে। তাহলে উষ্ণতার পার্থক্যটা কত হয়েছে, যে T2 মাইনাস T1 করলে উষ্ণতার পার্থক্য হয়ে যাচ্ছে, আর আয়তনের পার্থক্য কত, V2 হয়েছে আয়তনটা বেড়ে, আর আয়তনটা ছিল আগে V1। তাহলে বড়র থেকে ছোটটা মাইনাস করলে কতটা পরিবর্তন হয়েছে জানতে পারবো, মানে আগে 1 ছিল, তাপ দেওয়ার পরে 2 হয়ে গেছে, তাহলে কতটা পরিবর্তন হচ্ছে, 2 মাইনাস 1, এই কারণে আমরা করেছি V2 মাইনাস V1। ওকে, আচ্ছা এখন এখানে বলছে যে V2 মাইনাস V1 এর সঙ্গে T2 মাইনাস T1 এটা সমানুপাতি। এর অর্থ যে যদি T2 মাইনাস T1 বেড়ে যায়, তাহলে V2 মাইনাস V1ও বেড়ে যাবে। যদি উষ্ণতার পার্থক্য বেশি হয়, তাহলে আয়তনের পার্থক্য বেশি হবে। ওকে, আচ্ছা কীরকমই, ধরো V2 মাইনাস V1 বৃদ্ধি পেলে এখানে T2 মাইনাস T1ও বৃদ্ধি পাবে। ওকে, তো এই হচ্ছে এখানে সমানুপাতিক সম্পর্কটা। ঠিক একই রকমের এই যে এখানে যে সম্পর্কটা লেখা রয়েছে, এটাও ঠিক একই রকমের, যে V1 যত বৃদ্ধি পাবে, মানে যত V1 বেশি হবে, তত সেটা প্রসারিত হওয়ার সম্ভাবনা বেশি হবে। যেমন ধরো এই ছোট্ট একটা বক্স, এখানে একটা V1 রয়েছে এই বক্সটার, এখানে একটা বড় বক্স রয়েছে
V1। তাহলে এই ছোট্ট বক্সটাকে যদি প্রসারিত করা হয়, যতটা না প্রসারিত হবে তার থেকে এই বড় V1টা মানে এই বড় বক্সটা বেশি প্রসারিত হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে V1 যত বেশি হবে এই V2 মাইনাস V1 মানে প্রসারিত হওয়ার ক্ষমতাটাও তত বেশি হবে। ওকে, এই হচ্ছে আমাদের নির্ভরশীলতা। ওকে, এটা এবার একটু ক্লিয়ার করে দিই। নেক্সট পেজ। এক মিনিট। ওকে, এখন আমরা নেক্সট পরবর্তীতে যাব যে আমাদের কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা হেডিং দেওয়া যাক যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে ইংলিশে বলা হয়ে থাকে কোএফিসিয়েন্স অফ ভলিউম এক্সপেনশন অফ সলিড। ওকে, তো এই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা, প্রথমত এটি কি মানে এর সংজ্ঞাটা এটা আগে আমরা জানি যে সংজ্ঞাটা ঠিক আমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণে সংজ্ঞাটা যেমন পড়েছিলাম ঠিক এটাও একই রকম। এখানে তাহলে আগে লিখে দিই, তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি যে কোনো কঠিন বস্তুর উষ্ণতা আমরা সেখানে জেনেছিলাম যে উষ্ণতা বৃদ্ধি করলে কতটা বৃদ্ধি আমরা পড়িনি, কিন্তু এখানে এই গুণাঙ্কতে বলা হয়েছে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে। এখানে 1 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, 1 ডিগ্রি কেলভিনও হতে পারে, যা ইচ্ছা মোটামুটি 1 বৃদ্ধি করতে হবে। 1 ডিগ্রি বৃদ্ধি করলে বস্তুর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ওকে, আচ্ছা, জিনিসটা কেমন? ধরো ঠিক একই রকমের আগের মতো একটা বক্স অঙ্কন করে নিই। ধরো এই একটি বক্স হয়ে গেল আমাদের। তো এই বক্সটা একটা টেম্পারেচারের মধ্যে ছিল, ধরলাম বক্সটা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে রুম টেম্পারেচার, 25 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। তখন এর আয়তন ধরলাম যে 30 সেন্টিমিটার হয়েছে, 30 সেন্টিমিটার কিউব। ওকে, 30 সেন্টিমিটার কিউব রয়েছে। যদি 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, 1 ডিগ্রি বৃদ্ধি করে একে 26 করা হলো, 26 ডিগ্রি সেলসিয়াস করা হলো। এখন এই বক্সটাকে ছোট ছোট যদি খণ্ডে ভাঙা হয়, ওই একটা ছোট্ট খণ্ড মানে এখানে বলা হয়েছে দেখো এই যে একক আয়তন বলতে একে অনেকগুলো খণ্ড করলে একটা খণ্ডের আয়তন যতটা বৃদ্ধি পাবে
ধরলাম একটা খণ্ড বৃদ্ধি পেয়ে অনেকগুলো খণ্ড করা হয়েছে, প্রত্যেকটা খণ্ড প্রসারিত হয়ে হয়ে গিয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, সরি 35 সেলসিয়াস বলছি, 35 সেন্টিমিটার কিউব। তাহলে এই যে 30 থেকে 35 হয়েছে, 5 সেন্টিমিটার কিউব যে বেশি হয়েছে, এই 5 সেন্টিমিটার কিউব হচ্ছে কি কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট পরবর্তীতে এই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ককে একটা নির্দিষ্ট চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। সেটা কোন চিহ্ন? চিহ্ন হয়ে যাবে যে একে এই গামা, মানে ওয়াইয়ের মতো অনেকটা দেখতে, একে বলা হয়ে থাকে গামা। গামা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, এই হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং চিহ্ন হলো। এখানে আমাদের সমীকরণ রয়েছে। আমাদের এই সমীকরণে তোমাদের আগে যে দুটো ওই সমানুপাতিক বা নির্ভরশীলতাতে তিনটে টপিক ছিল, তার মধ্যে দুটো টপিক আমাদের কাজে আসবে। তাহলে হেডিং দেওয়া যাক সমীকরণ। আচ্ছা, সমীকরণে আমরা প্রথমেই কিছু ধরে নেব, যে ধরি টি ওয়ান করি, টি ওয়ান উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন ধরলাম V1। ওকে, উষ্ণতা বৃদ্ধি করে এখানে লিখি যে এবং উষ্ণতা বৃদ্ধি করে টেম্পারেচার হলো যে T2। তাহলে এই T2 উষ্ণতায় ওই কঠিন পদার্থের আয়তন V2 হলো, মানে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়তনও বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি উষ্ণতা বৃদ্ধিকে আমরা ডেল টি দ্বারা চিহ্নিত করি। কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে? আগে T1 ছিল, বেড়ে হয়েছে T2, তাহলে কতটা হয়েছে? যে T2 মাইনাস T1। এবার নেক্সট, যে আয়তন বৃদ্ধিকে আমরা ডেল ভি দ্বারা চিহ্নিত করি। আয়তন বৃদ্ধি, আমাদের আগে আয়তন ছিল V1, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পর আয়তন হয়েছে V2, তাহলে এটা হয়ে যাবে V2 মাইনাস V1। ওকে, এবারে আমরা এখানে লিখব যে আমরা জানি কি জানি, আগে লিখে দিই তারপরে বলছি, যে আয়তন প্রসারণ পদার্থটির প্রাথমিক আয়তনের সমানুপাতিক। ওকে, জিনিসটা কি? যে আয়তন প্রসারণ, কতটা আয়তন প্রসারণ হয়েছে? যে V2 মাইনাস V1, এটা আয়তন প্রসারণ হয়েছে। পদার্থটির প্রাথমিক আয়তন কি? V1। এটা আমরা কোথায় পড়েছিলাম? একটু মনে করার চেষ্টা করো। আমরা এই যে বিষয়ে পড়েছিলাম, এই যে প্রাথমিক আয়তন, এখানেই আমরা দেখেছি যে আয়তন প্রসারণ কঠিন পদার্থটির প্রাথমিক আয়তনের সমানুপাতিক, অর্থাৎ V2 মাইনাস V1 সমানুপাতিক V1। ওকে, তো এটাই আমরা সেখানে করতে যাচ্ছি। তাহলে এখানে হয়ে যাবে কি সমানুপাতিক, অর্থাৎ যে V2 মাইনাস V1 সমানুপাতিক V1। ওকে, নেক্সট আমরা আরেকটা জানি কি, এটা হচ্ছে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, যে আয়তন প্রসারণ কি? যে V2 মাইনাস V1 পদার্থটির
উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধি কতটা? উষ্ণতা বৃদ্ধি হচ্ছে যে T2 মাইনাস T1। এটাও তোমাদের সেখানে করেছিলাম যে উষ্ণতা বৃদ্ধি সমানুপাতিক। এটা কোথায় দেখেছিলাম? এই যে, ওকে। আচ্ছা, তাহলে এই সমীকরণটাই আমরা সেখানেও করব যে V2 মাইনাস V1 সমানুপাতি T2 মাইনাস T1। ওকে, এখন এই যে দুটো সূত্র আমাদের এসেছে দেখছো, এখানে দেখো সমানুপাতির এ পাশে V2 মাইনাস V1 রয়েছে, এদিকেও সমানুপাতির অপোজিটে V2 মাইনাস V1 রয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে V2 মাইনাস V1 সমানুপাতি V1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, ঠিক এই জিনিসটাই আমরা নেক্সট পেজে করে নেব যে অতএব V2 মাইনাস V1 সমানুপাতি V1 T2 মাইনাস T1। ওকে, এখন এই সমানুপাতি চিহ্নকে তোলার জন্য আমাদের একটা ধ্রুবক আনতে হবে। আচ্ছা, ধ্রুবকটা কি? ধ্রুবকটা আমরা ধরে নিলাম যে গামা। তাহলে গামা V1 T2 মাইনাস T1। ওকে, এখানে একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখো। আচ্ছা, এখানে লিখে নেব গামা সমান কি? সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। ওকে, এখন আমরা এই গামা এর মানটা যদি নির্ণয় করি তাহলে কি হবে? V2 মাইনাস V1 যেমন আছে থেকে গেল। আচ্ছা, বাই এবার সে গামার এদিকে দেখো V1 T2 মাইনাস T1 এটা গুণ আকারে আছে, তাহলে এদিকে এলে ভাগ আকারে চলে আসবে V1 ইন্টু T2 মাইনাস T1 হয়ে গেল। আর এদিকে গামা যেমন আছে গামা থাকলো। এখন এটা একটা আমাদের সমীকরণ গঠন হলো। এই সমীকরণ থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে অঙ্ক দিতে পারে, এই পর্যন্ত কোনো দিনই দেয়নি। এই সমীকরণ থেকে অঙ্ক হয়ে থাকে। কেমন অঙ্ক হয় তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। যদি পরীক্ষাতে আসে ওরকমই সহজ সরলভাবে আসবে। এই পর্যন্ত আসেনি, যদি এবারে প্রথম আসে তোমাদের একেবারে সহজ আসবে। ওকে, একবারে সরাসরি কঠিন অঙ্ক দিয়ে দেবে না। আচ্ছা, এখন এই যে সমীকরণটা, এই সমীকরণের নিচে যদি আমি এখানে 1 ধরি তাহলে কণাকণি গুণ করতে পারবো। তাহলে একের সঙ্গে অপোজিটে যদি V2 মাইনাস V1 গুণ করা হয় তাহলে V2 মাইনাস V1ই থেকে যাবে। আর এদিকে গুণ করলে কি হবে? যে গামা V1 T2 মাইনাস T1। এটা কোন লাইন? এটা তো এই লাইনটাই আবারও পুনরায় এসেছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা ওই লাইনটা থেকে আমরা এই V2কে রাখতে পারি শুধু এই যে মাইনাস V1 রয়েছে এটাকে অপোজিটে নিয়ে যেতে পারি। অপোজিটে নিয়ে গেলে কি প্লাস V1 হয়ে যাবে। তাহলে গামা V1 T2 মাইনাস T1 এদিকে হচ্ছে প্লাস V1। এখানে দেখো এই দুটোর মধ্যে V1 এখানেও রয়েছে, এখানেও V1 রয়েছে, তাহলে আমরা V1 কমন নিতে পারি। তাহলে V1 এদিকে হচ্ছে V2 দিয়ে দাও, V1 কমন নিলে এখানে দ্বিতীয় ব্র্যাকেট দাও যে গামা T2 মাইনাস T1 প্লাস 1। ওকে, আচ্ছা, নেক্সট ওটাকে এখানেই একটু সমাধান করার চেষ্টা করছি যে বা V2 আমরা এই সমানকে সমান থাকলো, V1কে V1 থাকলো। আচ্ছা, দ্বিতীয় বন্ধনীর পরিবর্তে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি গামা এই T2 মাইনাস যে T1 রয়েছে T2 মাইনাস T1 একে আমরা কি লিখতে পারি? ডেল টি লিখতে পারি। এটা কোথা থেকে লিখতে পারি? এই যে আমরা এখানে লিখেছি ডেল টি সমান T2 মাইনাস T1, ওটাই আমরা এখানে করেছি। তাহলে গামা ইন্টু ডেল টি এত প্লাস হচ্ছে 1, বা এখানে এই ব্র্যাকেটের মধ্যেও প্লাস 1কে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আরও একটা সমীকরণ গঠন হলো। তো এই যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে এটা এসেছে। মানে ধরো 1 মিনিট,
এই যে আমাদের মেন যে সমীকরণটা, এটার থেকে এটা এসেছে এবং এটার থেকে এই সমীকরণটাও এসেছে। এখন দুটোই কিন্তু একই রকমের ব্যাপার। ওকে, তোমরা যে কোনো একটা বা দুটো যদি মনে রাখতে পারো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। এখন এই সমীকরণ থেকে কেমন ম্যাথ হয়ে থাকে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। তার আগে আমাদের এই যে সমীকরণটা এসেছে, একে ভাষা দিয়ে কিভাবে লেখা যায় সেটা একটু বলে দিই। আচ্ছা, একে আমরা লিখতে পারি যে অর্থাৎ, মানে ওই সমীকরণটাকেই, এই যে এখানে এসেছে আমাদের গামা। গামা কি? যে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে আমরা লিখব যে গামা সমান হয়ে যাবে, গামা লিখছি আবার, যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান বাই আছে, বাই দিলাম, বাই। আচ্ছা, এদিকে দেখো এই V2 মাইনাস V1, একে আমরা কি বলতে পারি? আয়তন প্রসারণ। আচ্ছা, এখানে লিখে নেব তাহলে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। আচ্ছা, এদিকে দেখো এই যে V1, এটা কি? এই যে V1 হচ্ছে প্রাথমিক আয়তন এবং T2 মাইনাস T1 এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। তাহলে এখানে লিখব যে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য বা উষ্ণতা বৃদ্ধিও বলতে পারো। এখন এই সমীকরণে আমরা একক নির্ণয় করতে পারি। ওকে, তাহলে এখানে হেডিং দিই একক, এখানে একক। এককে তাহলে কি হবে? যে এককে বিটা এর একক, ও বিটা লিখছি কেন, আমাদের তো গামা। আচ্ছা, গামা এর একক সমান আয়তনের একক, আয়তনের একক বাই এই প্রাথমিক যে আয়তন, তাহলে এখানেও হয়ে যাবে আয়তনের একক, আয়তনের একক ইন্টু এই যে উষ্ণতার পার্থক্য রয়েছে, তাহলে এটি হবে উষ্ণতার একক, উষ্ণতার একক। এই আয়তনের একক কেটে গেল, তাহলে থাকলো 1 বাই উষ্ণতার একক, উষ্ণতার একক। তাহলে উষ্ণতার একক কি হয়ে থাকে? 1 বাই কেলভিন হয়ে থাকে এসআই পদ্ধতিতে, বা আমরা যদি সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। যদি সিজিএস পদ্ধতি ছাড়া আমরা যদি এফপিএস পদ্ধতি করি তাহলে ডিগ্রি ফারেনহাইট চলে আসবে এফপিএস পদ্ধতিতে। তাহলে আমরা অতএব এখানে লিখতে পারি বিটা এর এসআই একক এবং সিজিএস একক এবং এফপিএস একক কি হবে? এসআই একক হয়ে যাবে যে কেলভিন ইনভার্স, এই বাইটা নিচে বাইয়ের নিচে রয়েছে, এটা উপরে উঠলে কেলভিন ইনভার্স হয়ে যাবে। আর সিজিএস একক হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং এফপিএস হয়ে যাবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এই এককটা তোমরা মনে রাখো, পরীক্ষাতে দিতে পারে যে, ও আবার এখানে বিটা করে দিয়েছি, এটা হচ্ছে গামা হবে। 1 মিনিট, আচ্ছা এটা কালারটা করে দিই, তারপর ওটা চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে গামা হবে, এখানেও বিটা করে দিয়েছিলাম ভুলবশত, ঠিক করেছি, এখানেও বিটা হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এখানে পরীক্ষাতে দিতে পারে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক কী, বা সিজিএস একক কী, এফপিএস একক কী। এখন এই একক যেহেতু হয়ে গেল, আমাদের এই এককের সঙ্গে মাত্রাটাকেও কমপ্লিট করে নেওয়া যাক। তাহলে নেক্সট হেডিং যে মাত্রা। ওকে, আচ্ছা, মাত্রার জন্য ঠিক আমরা আগে যেমন করেছিলাম যে বিটা, বিটা নয় গামা, গামা। ওকে, গামা। ও 1 মিনিট, কালারটা একটু চেঞ্জ করে নিই।
গামা এর মাত্রাকে আমরা 3 বন্ধনীর মধ্যে আবদ্ধ করি বাই আয়তনের মাত্রা, এদিকে নিচেও হয়ে যাবে আয়তনের মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা। আয়তন কেটে গেল, তাহলে 1 বাই উষ্ণতা। এখন এই উষ্ণতার মাত্রা কি হয়ে থাকে, এর কিন্তু আর ওই এসআই বা সিজিএস এরকম কোনো মাত্রা হয় না, এটা তোমরা সবাই জানো। উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা, একে আমরা লিখতে পারি থিটা ইনভার্স। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, যেমন আমরা আগেরগুলোতে করেছি, আমাদের প্রত্যেকটাতে আয়তন কেটে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে নোট যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গুণাঙ্কের একক ও মাত্রা কেবলমাত্র উষ্ণতার ওপর নির্ভর করে। ওকে, আচ্ছা, আমাদের এই যে কেলভিন ইনভার্স এবং ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এই যে তিনটে আমরা একক করলাম, এরা তিনটে একক একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকে। এদের সম্পর্কটা কি, যে সম্পর্ক হয়ে যাবে গামা সি সমান 9/5 গামা ফারেনহাইট সমান গামা কেলভিন। এই হচ্ছে যে তিনজনের সম্পর্ক। এই গামা সি এর অর্থ কি, এই যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সি এর অর্থ, এফ এর অর্থ হচ্ছে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কে এর অর্থ হচ্ছে কেলভিন ইনভার্স। ওকে, তাহলে এই তিনজনের মধ্যে সম্পর্ক হলো। এখন এখান থেকে একটা তোমাদের ব্যাখ্যামূলক কোশ্চেন এসে থাকে। কোশ্চেনটা কি, আচ্ছা কোশ্চেনের পরেই আমরা ম্যাথটা করব, ম্যাথটা তোমাদের রেখেছি, কোনো অসুবিধা নেই। তোমাদের এখানে যে ব্যাখ্যাটি এসে থাকে, যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এর অর্থ কি, যে এর অর্থ হয়ে যাবে যে লোহার আয়তন প্রসারণ, বা এত সব লেখার দরকার নেই, একবার সরাসরি অ্যান্সারটা লিখে দিচ্ছি। আমি লিখতে যাচ্ছিলাম যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এর অর্থ বলতে বোঝায় যে একক আয়তনের লোহার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 36 × 10⁻⁻6 একক পরিমাণ আয়তন বৃদ্ধি পায়। ওকে, এই হচ্ছে আমরা এই শব্দটির অর্থ, আমরা এটাই বুঝি। তোমাদের পরীক্ষাতে এরকম ব্যাখ্যামূলক কোশ্চেন দিয়ে থাকে, লোহার পরিবর্তে অন্য কোনো কিছু নাম দেয় এবং এই মানটার পরিবর্তে যেই বস্তুটির নাম দিবে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া হয়ে থাকে। তো এর অর্থ কি, এর অর্থ তোমাদের এটাই হয়ে যাবে, শুধু লোহার কাছে সেই বস্তুটির নাম লিখবে এবং এই মানটার কাছে যে মানটা দেওয়া থাকবে সেটা লিখে দেওয়া হবে।
ওকে, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। এই হচ্ছে আমাদের ব্যাখ্যামূলক কোশ্চেন। এখন তোমাদের কিছুক্ষণ আগে যে সমীকরণটা দেখিয়েছিলাম সেই সমীকরণ থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তো এখানে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা আমাদের T1 হয়ে যাবে, যে 27 ডিগ্রি সেলসিয়াস। একটি সীসার টুকরোর আয়তন 18 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে V1, 18 সেন্টিমিটার কিউব। তারপরে বলছে 110 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা হচ্ছে T2 সমান 110 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন 18.13 সেন্টিমিটার কিউব, তাহলে V2 সমান 18.13 সেন্টিমিটার কিউব। তো সীসার আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান কত, অর্থাৎ গামা সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এখানে আমরা সমীকরণটা জানি যে গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, তো এখানে তাহলে আমাদের মানটা নির্ণয় করতে হবে গামা এর মান। ওকে, তো এখানে V2 মাইনাস V1 দেওয়া রয়েছে, অর্থাৎ V2 রয়েছে, V1 রয়েছে। এটা আমি এখানে সাইডে মাইনাস করে নিতে পারি বা সরাসরি ওখানে মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। তো V2 কত, 18.13 মাইনাস V1 হচ্ছে 18, তাহলে প্রসারণ কতটা হয়েছে, 0.13। ওকে, আর V1 এর মান তো রয়েছে T2 মাইনাস T1, তো টি এটাও নির্ণয় করে নিই, T2 মাইনাস T1। T2 কত, 110 মাইনাস T1 হচ্ছে 27, এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব 83। তাহলে এবারে মানগুলো সরাসরি বসাতে পারি। V2 মাইনাস V1 এর মান হলো 0.13 বাই V1 এর মান হচ্ছে 18 ইন্টু T2 মাইনাস T1 হয়ে যাবে কত, 83। এখন এটা ক্যালকুলেশান করতে হবে, পয়েন্ট তুললে নিচে আমাদের 100 চলে আসবে। তো এটা আমাদের ক্যালকুলেশান করতে হবে, উপরে 13কে 13 থাকলো, নিচে 83-র সঙ্গে 18 গুণ করলে আমরা পেয়ে যাব 1494 ইন্টু যেমন 100 ছিল থাকলো। আচ্ছা, 13কে এই 1494 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, এখানে হবে যে 0.0087 বাই নিচে যেমন 100 ছিল থাকলো এত ইন্টু এই পয়েন্টকে তুললে পয়েন্টের পরে 4টে সংখ্যা রয়েছে, তাহলে একের পিঠে 4টে শূন্য চলে আসবে, অর্থাৎ 87 ইন্টু এখানে তাহলে নিচে কটা শূন্য হচ্ছে, 4টে, তাহলে 7টা শূন্য রয়েছে, উপরে হলে 10⁻⁻7 হয়ে যাবে। তো 7-এর পরিবর্তে আমি এখানে 6 দিয়ে লিখলাম এবং এই 7 এবং 8-এর মাঝে একটা পয়েন্ট দিয়ে দিলাম। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে লিখতে পারি যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি সীসার আয়তন প্রসারণ গুণাঙ্ক, নেক্সট পেজে, অতএব সীসার আয়তন প্রসারণ গুণাঙ্ক 8.7 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করব। তো আমাদের যে টপিকটা ছিল আজকে একটু দেখে নাও, এই আয়তন প্রসারণ, এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন এই কঠিনের তাপীয় প্রসারণকে প্রধানত এই 3 ভাগে ভাগ করা হয়। আরও দুটো ভাগ রয়েছে, যে দুটো ভাগ তোমাদের আগামীকাল ক্লাসে আলোচনা করব। এবং দৈর্ঘ্য প্রসারণকে আলফা, ক্ষেত্র প্রসারণকে বিটা, আয়তন প্রসারণকে গামা দ্বারা চিহ্নিত করা হয়। এই আলফা, বিটা, গামা এই তিনজনের আমরা সম্পর্কটা প্রতিস্থাপন করব। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।